আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক গণিত ও সাধারণ বিজ্ঞান, মগরা পালচিনন উচ্চ বিদ্যালয়, মগরা কালিহাতী, টাঙ্গাইল। আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমাদের অনলাইন ক্লাস দেখছো তাদের সকলকে আমাদের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমরা গণিত বিষয়ের যে অধ্যায়টা বিগত 2 দিন আলোচনা করেছি 11.2 অনুশীলনী 11.2, আমরা আজকে চেষ্টা করব এই অধ্যায়টা শেষ করার জন্য। আমরা যে সকল অঙ্ক করিয়েছি এর আলোকে এই অধ্যায়ের প্রায় সবগুলো অঙ্ক করা যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য অনুশীলনী 11.2 এর অনুশীলনী 11.2 এর 22 নাম্বার অঙ্কটা, 22 যে অঙ্কটা আছে এই অঙ্কটা নিয়ে আমরা আজকে সমাধান করার চেষ্টা করব। প্রশ্নটা বোর্ডে লেখা আছে, আমি আরেকবার পড়ছি, আমার সঙ্গে সঙ্গে তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো এবং বই খুলে পৃষ্ঠা নাম্বার 223 বের করে ডাকটা পড়ো। ডাকে বলা হয়েছে, জেমি ও সিমি একই ব্যাংক থেকে একই দিনে 10% হার সরল মুনাফায় আলাদা আলাদা পরিমাণ অর্থ ঋণ নেয়। দুজন কিন্তু সমপরিমাণ ঋণ নেয়নি। জেমি 2 বছরে মুনাফা আসলে যত টাকা শোধ করে, 3 বছরে সিমি মুনাফা আসলে তত টাকা শোধ করে। তাদের ঋণের অনুপাত নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, এই কাজটা করতে গেলে আমাদের সেই অষ্টম শ্রেণীর কথা মনে করতে হয়। অষ্টম শ্রেণীতে আমরা মুনাফা সংক্রান্ত অঙ্ক করেছি, তো সেখানে আমরা একটা সূত্র শিখেছিলাম। আজকে আমরা সেই সূত্র নিয়ে আলোচনা করব। মুনাফার হার নির্ণয়ের একটা সূত্র ছিল। আমরা নবম দশম শ্রেণীতেও অধ্যায় 3.5 অনুশীলনী 3.5 সম্ভবত আলোচনা করা হয়েছে। মুনাফার হার আমরা এইভাবে লিখতে পারি, সরল মুনাফা সমান মুনাফার হার নয়, হার ইন্টু হার গুণন আসল, হার মানে এটা মুনাফার হার, গুণন সময়, সরল মুনাফা সমান হার গুণন আসল গুণন সময় বাই 100। এটাকে আমরা I = PNR হিসেবে শিখেছিলাম। তো আমরা সেইভাবে করছি না, এই অঙ্কটার জন্য স্পেশালি আমরা অষ্টম শ্রেণীতে যেভাবে শিখেছিলাম সেভাবেই করলাম। তো আমাদের এই সূত্রের মাধ্যমে কাজ করতে হবে, কিন্তু জেমি ও সিমি আলাদা আলাদা পরিমাণ অর্থ ঋণ নিয়েছিল, কিন্তু সেই অর্থের পরিমাণটা দেয়া নাই। তাহলে আমরা অর্থের পরিমাণটা কোথায় পাবো? তো আমরা লিখে নিব যে, ধরি জেমির ঋণের পরিমাণ ধরে নিলাম আমরা X টাকা। তদ্রূপভাবে সিমির ঋণের পরিমাণ আলাদা আলাদা কিন্তু নিতে হবে, X নেওয়া যাবে না। সিমির ঋণের পরিমাণ Y টাকা। তো এবার আমাদের মূল কাজের পালা। জেমি ও সিমি একই ব্যাংক থেকে একই দিনে 10% হার সরল মুনাফা আলাদা আলাদা পরিমাণ অর্থ ঋণ নেয়। জেমি 2 বছরে আর সিমি 3 বছরে কিভাবে পরিশোধ করে টাকাটা? মুনাফা আসলে একটু খেয়াল করি, আমরা এখানে টাকাটা কিভাবে পরিশোধ করেছে সেটা দেখতে হবে। মুনাফা আসলে, তো আমরা এখানে কি পেলাম? এক্সটা হলো জেমির আসল, ওয়াইটা হলো সিমির আসল, কিন্তু আমাদের তো মুনাফা নাই কারোর জন্য। তাহলে আগে প্রথমে মুনাফা বের করতে হবে এবং পরবর্তীতে মুনাফার সাথে আসল যোগ করলে মুনাফা আসল হবে। তো আমরা এইভাবে জেমির জন্য মুনাফা আসল বের করব, সিমির মুনাফা আসল বের করব। জেমি 2 বছরে যত শোধ করেছে, সিমি 3 বছরে তত টাকাই শোধ করেছে। শর্ত লিখে আমরা কাজ করলে আমাদের তাদের ঋণের অনুপাতটা পেয়ে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলে আসি আমরা এখানে। প্রথমে জেমি 10% হারে জেমির কত টাকার বলো তো দেখি? জেমি কত টাকা ঋণ নিয়েছিল? X টাকার। কয় বছরের?
জেমি কিন্তু 2 বছরে পরিশোধ করেছে, তাহলে 2 বছরের মুনাফা, জেমির 2 বছরের মুনাফা। মুনাফা নির্ণয়ের সূত্রটা আমরা একটু আগে লিখে দিয়েছি তোমাদেরকে, হার গুণন আসল গুণন সময়। এখানে মুনাফার হার 10%, ঠিক আছে, আমরা 10 লিখব, গুণন আসল, আসল আমরা ধরেছি x টাকা, গুণন সময় হলো 2 বছর, বাই হলো 100। তাহলে জেমির মুনাফা আসল, মুনাফার পরিমাণটা আমরা পেয়ে গেলাম, থাকলো x/5 টাকা। এটা কি? এটা হচ্ছে জেমির মুনাফা। তাহলে সুতরাং জেমির মুনাফা আসল, তারা মুনাফা আসলে শোধ করেছিল, খেয়াল করে দেখো, মুনাফা আসলে শোধ করেছে টাকাটা। তাহলে জেমির মুনাফা আসল বের করতে হবে। জেমির মুনাফা আসল, আচ্ছা জেমির মুনাফাটা কত? মুনাফা পেলাম x/5 যোগ আসলটা পেয়েছিলাম আমরা x টাকা। তাহলে জমির মুনাফা আসলটা আমরা পেয়ে গেলাম। এখানে ক্যালকুলেশন করে রাখতে পারি, আবার আমরা লাস্টেও করতে পারি, আবার আমরা শেষেই কাজ করব একদম একইভাবে। কিন্তু শুধু জেমি নয়, সিমিও পরিশোধ করেছে সেই 10% হারেই। আমরা লিখব সিমির 10% হারে, একইভাবে লিখব সিমির, সিমি কয় টাকা ঋণ নিয়েছিল? ওয়াই টাকা ঋণ নিয়েছে। ওয়াই টাকার কয় বছরের নিয়েছিল, কয় বছরের জন্য পরিশোধ, কয় বছরে পরিশোধ করছে সে? 3 বছরে। ওয়াই টাকার 3 বছরের মুনাফা। তো মুনাফা নির্ণয় সূত্রটার জন্য কি লিখেছি? হার ইন্টু আসল ইন্টু সময় বাই 100। হার, এখানে মুনাফার হার 10%, আসল ওয়াই টাকা, সময় 3 বছর, তাহলে 10 ইন্টু ওয়াই ইন্টু 3/100। সর্বশেষ আমরা কি পেলাম? 3y/10 টাকা। এটা কি পেলাম? এটা পেলাম সিমির মুনাফা। সুতরাং সিমির মুনাফা আসল আমরা লিখি, সিমির মুনাফা আসল সিমির মুনাফা আসল কত হবে? সিমির মুনাফা হলো 3y/10 যোগ আসল হলো সিমির ওয়াই টাকা, আমরা ওয়াই টাকা লিখে দেব। খুবই সহজ বিষয়, আমরা মুনাফা আসল দুটো পেয়ে গেছি। এখন আমাদের মূল কাজের পালা। খেয়াল করো, সিমি মুনাফা আসলে, জেমি মুনাফা আসলে যত টাকা পরিশোধ করেছে, সিমি মুনাফা আসলে ঠিক তত টাকাই পরিশোধ করেছে। এটা বলা আছে, কোথায় বলা আছে দেখো, এখানে বলে দিছে, জেমি 2 বছরে যত টাকা শোধ করে, সিমি 3 বছরে তত টাকা শোধ করে। তো তাহলে আমাদের এই যে টাকার পরিমাণটা, এই একটা মুনাফা আসল, এই একটা মুনাফা আসল, এই দুইটা পরিমাণ পরস্পর কি হবে? সমান। অবশ্যই আমরা সমান ধরে কাজ করব, হয়ে যাবে। তাহলে আমরা বলবো শর্ত মতে বা প্রশ্ন মতে কি বলতে পারি? x/5 প্লাস এক্স ইকুয়াল 3y/10 প্লাস ওয়াই। তো আমরা ক্যালকুলেশনটা করি, এখানে 5 লসাগু, তাহলে x প্লাস 5x, এখানে 10 লসাগু, তাহলে 3y প্লাস 10y। কি পেলাম আমরা? বা 6x/5 ইকুয়াল 13y/10। শিক্ষার্থীরা তোমরা দেখো আমরা কি কাজটা করতে পারি। তাদের ঋণের অনুপাত চা হয়েছে, তাদের ঋণের অনুপাতটা নির্ণয় করতে হবে, অর্থাৎ এক্স আর ওয়াই এর অনুপাত। তো আমরা ক্যালকুলেশন করে আর মান টান বের না করে এখান থেকে দেখো ঋণের অনুপাতটা এইভাবে বের করতে, x/y, কারণ অনুপাত একটি ভগ্নাংশ, x/y লিখে নিলাম। ডান পাশে 13 আর 10 ছিল। খেয়াল করে দেখি আমরা, বাম পাশে 6 ছিল লবে, 5 ছিল হরে। আমরা এগুলিকে তাড়িয়ে দেবো, 6/5 তাড়িয়ে দেবো। তাহলে কি করতে হবে? এই পাশে 5/6 দ্বারা গুণ করলেই হয়ে যাবে। তাহলে এখানে তাই করতে হবে, 5/6 দ্বারা গুণ।
অথবা আমরা যদি এইভাবে না বুঝি, মনে রাখতে না পারি, তাহলে আমরা মনে রাখবো 5 নিচে ছিল উপরে চলে আসছে, 6 উপরে ছিল নিচে চলে আসছে, ওয়াই উপরে ছিল নিচে চলে আসছে, অর্থাৎ একান্তরকরণের মতো একটা সিস্টেম আর কি। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। বা এখানে কি লেখা লাগবে, 5 দিয়ে যদি আমরা 10কে ভাগ করি, 5 দুগুণে 10, তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল 13/6, 6 দুগুণে 12, 12। তাহলে আমরা সবশেষ পেলাম এক্স এস টু ওয়াই ইকুয়াল 13:12। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু জেমি এবং সিমির ঋণের অনুপাতটা পেয়ে গিয়েছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। একটি অঙ্ক আমরা করে দিলাম, এখানে আরও বেশ কিছু অঙ্ক আছে, আমরা 19-20 নাম্বারটা একটু চেষ্টা করব করে দেওয়ার জন্য। বাকি 23, 24, 25 এ অঙ্কগুলোর মতো কিছু অঙ্ক আমরা আগে করিয়েছি, তোমরা চেষ্টা করবে এগুলো শেষ করার জন্য, নিজেরা প্র্যাকটিস করবে। যদি তোমরা নিজেরা প্র্যাকটিস করতে না পারো, যদি প্রবলেম হয়, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবে, আর আমরা তার আলোকেই আবার বাকি অঙ্কগুলো করে দেব। আর যদি তোমরা আসলে আমাদের কমেন্টস না করো, তাহলে আমরা কিভাবে বুঝবো যে তুমি বুঝতেছো কি বুঝতেছো না। তো সেই জন্য অবশ্যই কমেন্টসে জানাবে স্যার করতে পেরেছি অথবা পারিনি। না পারলেও জানাবে যাতে আমি করে দিতে পারি, পারলেও জানাবে যাতে আর আমাকে এটা নিয়ে আলোচনা করতে না হয়। তো শিক্ষার্থীরা দেখো 19 এবং 20 নাম্বার অঙ্ক আমি বোর্ডে লিখিনি, তো তবুও আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি 19 নাম্বার এবং 20 নাম্বার অঙ্কটা। তোমরা একটু 19 নাম্বার অঙ্কটা ডাক করো, ছোট অঙ্ক, একদম অনেক ছোট করে কাজ করা যাবে। কি বলেছে, আমরা এখনো পর্যন্ত ধরে কাজ করিনি, এক্স ওয়াই ধরে ইত্যাদি ধরে কাজ করা যায়, কারণ অনুপাতের অঙ্কের মধ্যে অনুপাত যেহেতু একটা ভগ্নাংশ, তাহলে এর পূর্ব রাশি এবং উত্তর রাশিকে একই সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হবে না। তো এখানে বলছে একটি মাঠে জমির সেচের সুযোগ আসার আগে ও পরের ফলনের অনুপাত দেয়া আছে। সেচের সুযোগ আসার আগের ফলন, অঙ্কের নাম্বারটা হচ্ছে 19। সেচের সুযোগ আসার আগের ফলন, সুযোগ আসার আগের ফলন, এটা আমরা ধরে নিলাম এটা যে সেচের সুযোগ আসার আগের ফলন। আসলে অনুপাত এরকম ছিল, সেচের সুযোগ আসার আগে ছিল 4:7, সুযোগ আসার আগে ছিল যদি 4 কুইন্টাল ফলতো, সুযোগ আসার পরে ফলেছে 7 কুইন্টাল, এটাই ডাকের মধ্যে বলা আছে। তো আমরা ধরে নিলাম সেচের সুযোগ আসার আগের ফলন 4x কুইন্টাল। কুইন্টাল কি আমরা কেজি বুঝি, তো কেজি যেরকম একটা পরিমাপের একক, কুইন্টালও একটা একক। তদ্রূপভাবে সেচের সুযোগ আসার পরের ফলন, আমরা এটাকে 7 ছিল 7x লিখলাম, অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশিকে একই সংখ্যা x দ্বারা গুণ করার ফলে মানের কোনো পরিবর্তন হলো না। শর্তে বলা হয়েছে যে ওই মাঠে যে জমিতে আগে 304 কুইন্টাল ধান ফলতো, আগে ফলতো 4x কুইন্টাল, আর বইয়ের মধ্যেও ওনারা বলে দিয়েছেন যে আগে যে পরিমাণ ধান 304 কুইন্টাল ধান ফলতো, তাহলে শর্ত মতে আমরা কি বলতে পারবো, শর্ত মতে 4x সমান 304 বা x ইকুয়াল 304/4। সুতরাং x এর মানটা কত পেলাম, 76। সুতরাং সেচের সুযোগ আসার পরের ফলন, সেচের সুযোগ আসার পরের ফলন এই আমাদের পরের ফলনটা ছিল 7x, তো আমরা 7x এর জায়গায় মান বসায় দেই, অঙ্ক শেষ। 7 × 76 কুইন্টাল।
শিক্ষার্থী বন্ধুরা কত হয় 6 7 42 2 হাতে থাকে 4 7 7 49 50 51 52 53 53 কুইন্টাল অ্যান্সার পেয়ে গিয়েছি। আমাদের আরেকটি অঙ্ক আছে এখানে, ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত, গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত দেয়া আছে। সমপরিমাণ ধান ও গম থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাত বের করতে বলেছে। আমরা এই অঙ্কটা করে দিচ্ছি তোমাদের। 20 নাম্বার, ধরেও কাজ করা যাবে, আবার দেখো আমি কিভাবে করি। 20 আমরা লিখলাম ধান S2 ধান থেকে উৎপন্ন চাল, ধান থেকে উৎপন্ন চাল, ধান S2 ধান থেকে উৎপন্ন চাল কত কুইন্টাল দেয়া আছে দেখি একটু আমি। 3:2 দেয়া আছে, 3:2 একটু জায়গা রাখলাম, মাঝখানে কিছু কাজ করতে হবে। এরপর আছে গম, S2 গম থেকে উৎপন্ন সুজি। আমরা জানি ধান থেকে চাল হয়, গম থেকে সুজি হয়, তো সেই অনুপাতটা দেয়া আছে। আর ধান যে পরিমাণ থেকে চাল ওই পরিমাণ পাওয়া যায় না, কিছু কম পাওয়া যায়। গম যে পরিমাণ থাকে সুজি তার চেয়ে কিছু কম পাওয়া যায়, তাই না? এটাতে আছে 4:3। এখন বলছে সমপরিমাণ ধান, অর্থাৎ ধান এবং গম সমান করতে হবে। সমপরিমাণ ধান ও গম থেকে ধান যতটুকু থাকবে গমও ততটুকু থাকবে। ধান যদি 5 হয় গমও 5, ধান যদি 10 হয় গমও 10, এরকম করতে হবে। তো আমরা এই কাজের সুবিধার জন্য ধানকে যদি 1 করে ফেলি আর গমকেও যদি 1 করে ফেলি তাহলে কিন্তু তারা সমপরিমাণ হবে। তো 1 করতে গেলে ধানকে আমরা 3/3 দ্বারা ভাগ করি। ধান ছিল 3, তো বাম পক্ষে 3 দ্বারা ভাগ করেছি বলে ডান পক্ষেও 3 দ্বারা ভাগ করলাম। কেন করলাম এটা? ধানকে 1 করে ফেললাম, ধান এখন 1 হয়ে গেছে। ধান 1, এখন যদি গমকে 1 করতে চাই গমকে 4 দ্বারা ভাগ করতে হবে। এই পাশে 4 দ্বারা ভাগ করেছি বলে ডান পাশে 4 দ্বারা ভাগ, এবার গমও 1 হয়ে গিয়েছে। আমরা কেন 1 করলাম? দেখো ধানও 1 কুইন্টাল হইল, গমও 1 হয়েছে, ধান এবং গম সমপরিমাণ হয়েছে। অতএব সমপরিমাণ ধান থেকে উৎপন্ন চাল, তো সমপরিমাণ ধান থেকে এক অংশ থেকে চাল হয়েছে 2/3 আর সুজি হয়েছে 3/4, এদের অনুপাত লিখে শেষ করব আমরা। সুতরাং সমপরিমাণ ধান থেকে সমপরিমাণ ধান থেকে ধান ও গম একবারে লিখে দিই, সমপরিমাণ ধান ও গম থেকে যেভাবে বই লিখেছে উৎপন্ন চাল ও সুজির অনুপাত। শিক্ষার্থী বন্ধুরা শেষ হয়ে যাচ্ছে, আর একটু করলে শেষ। সমান ধান থেকে উৎপন্ন চাল হয়েছে 2/3, S2 চাল হয়েছে গম থেকে উৎপন্ন সুজি 3/4। শেষ হয়ে গিয়েছে আমাদের কাজ, অ্যান্সার। বাট একটু কাজ করি আমরা। হরকে এই ভগ্নাংশ মুক্ত করে দিলে 3 আর 4 এর লসাগু হলো 12, তাহলে 2/3 × 12, S2 3/4 × 12, অর্থাৎ এই 3 আর 4 এর লসাগু দ্বারা আমরা কি করলাম? পূর্বরা সূত্র শিখে গুণ করলাম, তাহলে কত হলো? 8:9, এটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম। শিক্ষার্থী বন্ধুরা আগামীকালের পড়া হচ্ছে 19, 20, 22, 23, 24, 25, সবগুলো ট্রাই করবে, আশা করি পারবে। এতগুলো অঙ্ক আসলে একবারে দেওয়া ঠিক হচ্ছে না, তো তারপরে আমার মনে হয় তোমরা পারবে। 19 অন্তত পক্ষে 19, 20, 21 করবে, আর চেষ্টা করবে যদি 19, 20, 21 না, সরি 22 নাম্বারটা, তারপরে 23 চেষ্টা করে দেবে সৃজনশীল, 24 চেষ্টা করবে সৃজনশীল, 25 চেষ্টা করবে সৃজনশীল, কারণ প্রশ্নগুলো সৃজনশীল আকারে আসে। যদি সৃজনশীল না পারো আমাকে কমেন্টে জানাতে হবে, আমি সৃজনশীলগুলো পরে করে দেবো যদি তোমাদের কমেন্টস পাই। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানাচ্ছি। হয়তো পরবর্তীতে আমরা নতুন কোনো টপিকস নিয়ে হাজির হব তোমাদের সামনে। সেই পর্যন্ত সবাই প্র্যাকটিস করতে থাকো এবং আমাদের ক্লাসগুলো দেখতে থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করতে থাকো। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ।